লোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা, পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী, শুনবো মোরা জানবো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তৃতীয় শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetar.communityradio.com.bd। আবার বলছি www.lokobetar.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর, বদলে যাচ্ছে জীবন ধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসী রে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা কয়। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরআইপি প্রকল্প নিয়ে সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয়ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতে জলবায়ু প্রতিবেদন। কার্তিক মাসে যে বন্যাটা হয়েছে সেই বন্যাটা পানি হয়েছে, খুব বন্যায় মানুষ ধ্বংস করে ফেলে। 70 সালে তুমুল পানি হয়েছে, বন্যা হয়েছে, সব হয়েছে। 70 সালে যেখানে বন্যা হয়েছে এই সময় আমার 3 গো ঘুরে গেলে একটু মরিয়ে গেছে, মাই ডুবগা, ছোট মাইটা করলে আর বড়রা আঁটতে পারে। প্রায় 70 বছর বয়সী এই দুজন তাদের অভিজ্ঞতা থেকে বললেন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতির কথা। 1970-এ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এরপর 1965, 1975, 1977, 1983, 85, 90-এর ঘূর্ণিঝড় সহ 2007 সালের সিডর, মহাসেন, আইলা, নার্গিস এসব ঘূর্ণিঝড় উপকূলে দিন দিন আঘাত হানছে। তুলনা করলে আগের ঘূর্ণিঝড়ের চেয়ে এখন প্রাণ ও সম্পদ কম বিনষ্ট হচ্ছে। এর প্রধান কারণ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আগাম সতর্কবার্তা। সতর্কবার্তা স্থানীয়দের ভাষায় সিঙ্গাল। এই সিঙ্গাল শুনেই তারা সতর্ক হয়, যায় সাইক্লোন শেল্টারে। সিঙ্গেল মানে বন্যা চলতে আছে, হ্যান্ড মাইক এই সময় তো ওই সিঙ্গেল দেশে ওই ব্যাপী, 1 হইলে একটু কম, 2 হইলে একটু বেশি,
3 হলে একটু বেশি, 4 হলে একটু বেশি, 5 হলে একটু বেশি। এইবার যখন ওই এককালে মহাবিপদ দিলে যে কয় নাম্বার হোক, 6 নাম্বার 7 নাম্বার দিলে তো হেকালে তো মহাবিপত্তি। হ্যাঁ, সতর্কবার্তা সম্পর্কে বলছেন সিপিপি বরগুনা সদর উপজেলার টিম লিডার জাকির হোসেন মিরাজ। ঘূর্ণিঝড়ের পূর্বে আমরা যদি আগাম সতর্ক সংকেত জানতে পারি এবং সেই অনুযায়ী প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে পারি, তাহলে যেমন আমরা আমাদের জীবন ও সম্পদের ক্ষতি কাটিয়ে উঠতে পারবো। এবং ঘূর্ণিঝড়ের চলাকালীন অবস্থায় আমরা যদি নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করি এবং বৃদ্ধ, প্রতিবন্ধী শিশু, গর্ভবতী মা এবং প্রতিবন্ধী যারা আছে তাদেরকে নিয়ে যদি আমরা নিরাপদ আশ্রয়কেন্দ্রে রাখি এবং তাইলে আমি মনে করি ঘূর্ণিঝড়ের ক্ষতি আমরা করতে পারবো। ধানের জমিতে ছোট পুকুর কেটে বৃষ্টির পানি ধরে রেখে ঘেরের বেরি বাঁধে বছর ব্যাপী সবজি চাষ করো এখন থেকে। ধানের জমিতে ছোট পুকুর কেটে বৃষ্টির পানি ধরে রেখে ঘেরের বেরি বাঁধে বছর ব্যাপী সবজি চাষ করো এখন থেকে। ঝুঁকি মোকাবেলা অভিযোজন কলা কৌশল বড় প্রয়োজন, বড় প্রয়োজন। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা, জানলে ও মানলে ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব, যান বাঁচানো। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম একটি ঘূর্ণিঝড়। অনেক গরম ও তীব্র রোদের কারণে কোনো স্থানের বাতাস হালকা হয়ে উপরে উঠে গেলে ওই স্থানের বাতাসের চাপ কম হয়ে ফাঁকা হয়ে যায়। সেই ফাঁকা জায়গা পূরণ করতে চারদিক থেকে মেঘ, বৃষ্টি, বাতাস ঘুরতে ঘুরতে ছুটে এসে ঘূর্ণায়নের মধ্য দিয়ে ঘূর্ণিঝড় সৃষ্টি করে। এটি যত তীব্র হয় সংকেত তত বাড়ে। 1 থেকে শুরু করে 10 নম্বর পর্যন্ত এর সংকেত দেয়া হয়, যার মাধ্যমে মানুষ সচেতন হয়, করণীয় সম্পর্কে জানে। সংকেত নিয়ে বলছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি বিষয়টা ব্যাপক। এক এক এলাকার প্রস্তুতি এক এক রকম হয়ে থাকে। আমাদের প্রথম প্রস্তুতি হলো নিকটতম নদীর পানি বরগুনাবাসীকে যাতে প্লাবিত না করতে পারে সেটা প্রতিরোধ করা। দ্বিতীয় কাজ হলো জনগণকে সচেতন করা। ঘূর্ণিঝড়ের আগাম কিছু সংকেত আমাদের আগাম বার্তা জানিয়ে দেয়। ঘূর্ণিঝড়ের সংকেতের উপরে যদি সংকেতের একটা মাত্রা থাকে, সেই সংকেতের মাত্রাটা যদি আমরা জানিয়ে দিতে পারি এবং জানানোর সাথে সাথে জনগণ যদি আমাদের সেই মতামতের মূল্য দেয়, তাহলে অবশ্যই আমাদের এলাকার জানমাল শতভাগ আমরা নিরাপদে রাখতে পারবো বলে আমার ধারণা। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপির আওতায় বরগুনায় পরিচালিত হচ্ছে নানা কার্যক্রম। এর মধ্যে নারীদের ওমেন মার্কেট সেকশন তৈরি ও পরিচালনা অন্যতম। নারীদের এই প্রকল্প থেকে সহযোগিতা করার পর তাদের উন্নতির অবস্থা সম্পর্কে জানতে জরিপ করেছেন সিসিআরআইপি। এ নিয়ে বলছেন সিসিআরআইপি এলজিডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। মূলত বিশেষ করে মহিলাদের যারা লাভ্যাংশ নিয়েছে সেই বাজারগুলার আপনার স্যাম্পল বেঁচেছে। আমরা 2-1টা বাজারে দেখেছি 7-8 জন মহিলাকে আমরা বিভিন্ন সময় আলাপ করেছি, দেখেছি যে তার ভিতরে 60 থেকে 80% মহিলাই তারা এই আইজি অ্যাক্টিভিটিতে তাদের এই লাভটা তারা ইনভেস্ট করেছে এবং সেখানে তারা দেখা যায় যে তাদের গরু, ছাগল এগুলো তারা পালতেছে। অনেকে 2-1টা পরিবার দেখেছি যে তারা আপনার ছোট ছোট ক্ষুদ্র ব্যবসা বাড়ির ভিতরে যে ব্যান কিনে ব্যানের মধ্যে মুড়ি বেজে সেটা পারিবারিকভাবে তারা বাজারে নিয়ে বিক্রি করতেছে এবং 50-60 মণ ধানও তারা কিনে রেখেছে যাতে
তারা এই রমজান মাসের আগে এই সার্ভেটা আমরা করেছি, সেখানে দেখেছি যে তারা এই ব্যবসাটা তারা দু একজন আবার এটা বেশ ভালো লাভবান হয়েছে এবং ওভারঅল মিলে তারা বেশ প্রায় 60 থেকে 80% মহিলাই ভালো অবস্থানে আছে। শুনলেন সিসিআরআইপি কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। দিন বদলে এলো রে ভাই, সিসিআরআইপি এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে ঘূর্ণিঝড় সংকেতগুলোর ব্যাখ্যা নিয়ে একটি নাটক। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বন্যা আইছে বন্যা, 3 নম্বর সংকেত, হুঁশিয়ার সাবধান। বাসি একটা গলা লইয়া হুঁশিয়ার হুঁশিয়ার হতে আছে। এ সামরা বাগাইবে না বাল্লু গাইবে? চাষি বাঘ বাগলু গাইলে তো গুল্লি মেরে ফিরান যায়, ঘূর্ণিঝড় তো কামান মারলেও ফেরবে না, হ্যার উপরে আবার সিগন্যাল। জরি জরি কমে গেলা, খবর পাইছো? আরে হনো দেহি। আরে হন্নেই তো আছি, কও কি খবর লইয়া আইছো? মগো গাঙ্গের চরের স্কুলে দেখলাম একটা পতাকা টানাইছে, মনে হয় আইস হেহানে উরুজ হইবে। বহুদিন পরে তোমারে লইয়া একটু উরুজে যামু, তুমি কলো না হতে পারবা না। আহারে কি সুন্দর রাঙ্গা পতাকা, মনে হয় বিয়ালির মঞ্চ বানাইবে। রং দেবা আছে না, এই দেওয়ার মধ্যে আবার উরুজ দেওয়ার শখ জাগছে। আহারে দেওয়াই থাকবে না। ও তুই বেটা, কি খবর? চাচা আপনি ভুল বুঝছেন, ওটা সংকেতের পতাকা, 3 নম্বর সিগন্যাল চলে তো তাই। সংকেতের আবার পতাকা কি? হন বেটা, আষাঢ় মাসে গণ দেওয়া হইলে ওইসে কাম, সংকেত দিয়া বইয়ে থাকে, এ দেবেই, এতে বিপদের কিছু নাই। এ দাদা, ওই 1 নম্বর 2 নম্বর সংকেত দেয়, এর কোনো অর্থ আছে? বন্যে যে আবার সে তো আইবেই। চাচি এই সিগন্যালের অর্থ আছে। অর্থ আছে? কি অর্থ? আর অর্থ হইলে মগ লাভ কি? তোমার চাচাই কলো 1 হইতে 100 পর্যন্ত গুনতে জানে, সিগন্যাল 100 দিলেও হে বুঝবে। চাচা চাচি আপনারা শোনেন, সিগন্যালের ভিন্ন ভিন্ন অর্থ আছে, এগুলো জানলে ঝড় কত বড় বা কত দূরে এ সম্পর্কে জানা যায়। হেইয়া, তা বিষয়টা একটু গুছাইয়া কও দেহি। কি ওমা ভন ভাই কত কাল লাগে? এগে দুই এমনি আয়, বন্যার খবর লইয়া আইছে। ও আসাদ ভাই আইছেন নি? ভালো আছেন তো? এই আছি আর কি। তাইলে চাচা শোনেন, বিষয়টা একটু গুছাইয়েই কই। আমাদের সামুদ্রিক বন্দরের জন্য 10 রকমের ঝড় সতর্কীকরণ সংকেত আছে। এগুলো হইল 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত, এইটার অর্থ হইছে সমুদ্রে একটি ঝড় হওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, যার অর্থ ঝড় সৃষ্টি হয়ে গেছে। 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, এর অর্থ বন্দর দমকা হওয়ার সম্মুখীন হইতে পারে। 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত, যার অর্থ বন্দর ঘূর্ণিঝড়ের মুখে বিপদের আশঙ্কা আছে। তাই খুব বেশি একটা না। 5 নম্বর বিপদ সংকেত, এটার অর্থ হইলে ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দর দুর্যোগপূর্ণ থাকবে। 6 নম্বর বিপদ সংকেত, মাঝারি ধরনের ঘূর্ণিঝড়
মাঝারি ধরনের ঘূর্ণিঝড় বন্দর দিয়ে যাইবে। 7 নাম্বার হইলে বিপদ সংকেত, যার অর্থ মাঝারি তীব্রতার ঘূর্ণিঝড়ের কবলে পড়বে বন্দর। 8 নাম্বার হইলে মহা বিপদ সংকেত। ওরে বাবা, এটা হইলে মনে হতে হইবে ঝড় বন্দরের বাম দিক দিয়ে যাইবে। 9 নম্বর হইলে মহা বিপদ সংকেত, যাতে বোঝা লাগবে বন্দর ঝড়ের সম্মুখীন, ঝড় বন্দরের ডাইন দিক দিয়ে যাইবে। সবশেষ যদি 10 নম্বর মহাবিপদ সংকেত দেয় তবে বোঝা যাইবে ঝড় বন্দরের উপরে দিয়ে যাইবে, আর ঝড়টা হইবে প্রচন্ড তীব্র। আর যদি 11 নম্বর সংকেত দেয় বোঝা লাগবে ঝড়ের লাগে আবহাওয়া অফিসের যোগাযোগ শেষ। ওরে বাবা, এক হয় কি এগে দু ওই যে হেরিকেনের কথা শুনছিলাম, কি হেই হইবে? হয় চাচা হয়। ওরে বাবা, হ্যাঁ জানলে তো ঘরে বইয়েই বোঝন যায় বন্যা কত বড়, কমনি যে যাইবে, কত দূরে। ও বাবা, পতাকাটা টানাই আবার কি বুঝাইছে? পতাকা হইল সংকেত, যেমন 1 হইতে 3 নাম্বার সংকেত দিলে একটা পতাকা, 4 হইতে 7 নাম্বার দিলে 2টা পতাকা, আর যদি 8 হইতে 11 নাম্বার তামে সিগন্যাল দেয় তাহলে 3টা পতাকা টানাইতে হইবে। এছাড়া নদী বন্দরের লাগিয়া 1 হইতে 4 নাম্বার তামে সিগন্যাল আছে। হলো তোমারে কয় কি, এগুলো যদি জানো হ্যালে রেডিও টিভিতে সিগন্যাল হন না, আশ্রয় কেন্দ্রে কোন সময় কোন হানে যাওয়া লাগবে হ্যাঁ কিন্তু বোঝন যায়। তুমি আইজি একটা রেডিও কিনবা। হয়, তুমি যে কালে কইছো কিনলাম, সংকেত বুঝা ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি নেওয়া যাইবে। আব্বাই ঠিকই কইছে, ঘূর্ণিঝড়ের আগে যদি ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি নেওয়া যায় হলে ঘূর্ণিঝড় মোকাবেলা করা সহজ হয়ে যায়। মগো বেবাকে রে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি কি কি হেয়ে জানতে হইবে আর মানতে হইবে। তুমি তো ভালো কথাই জানো, ওর কথাগুলোও কিন্তু হাসা হাসা মনে রাখতে হইবে কিন্তু ওর কথাগুলোও। কে মাইয়ে লেখাপড়া করাই যা। হেইতে আন মোরা একসাথে কই, হলে সবাই হুঁশিয়ার, হলে সবাই হুঁশিয়ার, ঘূর্ণিঝড়ে করবে কি আর, ঘূর্ণিঝড়ে করবে কি আর, হলে সবাই হুঁশিয়ার, ঘূর্ণিঝড়ে করবে কি আর। শ্রোতা বন্ধুরা, শুনলেন ঘূর্ণিঝড় সংকেতগুলোর ব্যাখ্যা নিয়ে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তনে বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের সেপ্টেম্বর মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় দুর্যোগ মোকাবেলায় নারী। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা, বিষয় দুর্যোগ মোকাবেলায় নারী। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা: প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।
উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এ সপ্তাহের কুইজ, ঘূর্ণিঝড়ে কতগুলো সংকেত রয়েছে? অপশন এ 10টি, অপশন বি 12টি। কুইজটি আবার শুনুন। ঘূর্ণিঝড়ে কতগুলো সংকেত রয়েছে? অপশন এ 10টি, অপশন বি 12টি। উত্তর পাঠাবেন 17 সেপ্টেম্বর 2016 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ইউকে স্পেস আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন ছোট লবণগোলার আরিফ খান। গত সপ্তাহের কুইজ ছিল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সময় নারীরা কি ধরনের পোশাক পরবেন, যার সঠিক উত্তর সালোয়ার কামিজ। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন ছিল এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম ইমরান হোসেন ও কাজী সেলিনা হোসেন, শব্দ ধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুনতে থাকুন লোকবেতার 99.2 FM। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার 99.2 FM। এতক্ষণ আপনারা শুনলেন রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI পরিবেশিত জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক রেডিও অনুষ্ঠান উপকূলের কথার প্রথম অংশ। অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অংশে, অর্থাৎ আমরা শুরু করছি উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃপ্রচারিত হয় প্রতি সোমবার বিকাল 3:45। উপকূলের কথা অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় ঘূর্ণিঝড় সতর্কতা সংকেত ও এর ব্যাখ্যা। আজকের অনুষ্ঠানে এই বিষয়ে আলোচনা করতে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাকির হোসেন মিরাজ, উপজেলা টিম লিডার CPP। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ লোকবেতার, ধন্যবাদ ইমরান হোসেনকে, ধন্যবাদ শ্রোতা মণ্ডলীকে। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত বা পরামর্শ দিতে অথবা আমাদের স্টুডিওতে উপস্থিত আজকের অতিথির কাছে আজকের বিষয় সম্পর্কে জানতে আমাদেরকে ফোন করতে পারেন 01782973478 নম্বরে। 01782973478 নম্বরে ফোন করে যুক্ত হন আমাদের সাথে, প্রশ্ন করুন আজকের বিষয় নিয়ে অথবা আপনার যে কোনো দুর্যোগ বিষয়ক জানতে চাওয়া নিয়ে। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আপনার কাছে প্রথমেই জানতে চাইব ঘূর্ণিঝড়ের অর্থাৎ ঘূর্ণিঝড় সতর্কতার সংকেত কি এবং কেন? ধন্যবাদ। প্রত্যেকটা বিষয়ে আমাদের যে সতর্কতার মূলক ব্যবস্থা অবলম্বন করলে আমরা জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। আর এক্ষেত্রে ঘূর্ণিঝড় সৃষ্টির আগে
আমাদের কিছু প্রস্তুতিমূলক ব্যবস্থা আছে। এই প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই সতর্কতামূলক ব্যবস্থার জন্যই আমাদের সতর্কতা সংকেত, মূলত 10টি সতর্কতা সংকেত রয়েছে, আর নদীবন্দরের জন্য সতর্কতা সংকেত রয়েছে 4টি, অর্থাৎ এবং মূলত আগের যে 10টির কথা বললেন সেটি সমুদ্র বন্দরের জন্য। হ্যাঁ, এই 10টি সতর্কতা সংকেত হচ্ছে সমুদ্র বন্দরের জন্য, আর নদী বন্দরের জন্য সতর্কতা সংকেত হচ্ছে 4টি। আমরা অনুসরণ করব সমুদ্র বন্দরের জন্য, সমুদ্র উপকূলের নাগরিক হিসেবে। এই সতর্কতা সংকেত মূলত কেন দেওয়া হয়? সতর্কতা সংকেত দেওয়া হয় যে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য, অর্থাৎ আগাম যদি আমি দুর্যোগের কি ভয়াবহতা সম্পর্কে জানতে পারি তাহলে আমি সেভাবে প্রস্তুতি নিতে পারবো এবং জীবন ও সম্পদের ক্ষতি কমিয়ে আনতে পারবো। অর্থাৎ ঘূর্ণিঝড় আসলে কতটা তীব্র এবং কতটা বড় আকারের সেটি আসলে কতটুকু গতি সম্পন্ন সেটি মূলত অনুমান করা, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে এটি জানার পরে। তো সতর্কতা সংকেত মূলত আমাদেরকে সতর্ক করার জন্যই, যেহেতু এটি বলেই দেওয়া হয়েছে যে ঘূর্ণিঝড় সতর্কতার সংকেত, অতএব আমাদেরকে সচেতন এবং সতর্ক করার জন্য এই সংকেতটি দেয়া হয়। আমরা একবার শুনলাম যে আমাদের 10টি সংকেত রয়েছে মূলত সমুদ্র বন্দরের জন্য এবং নদী বন্দরের জন্য 4টি। তো এই সংকেতগুলো মূলত কি কি, যে 10টির কথা আপনি বললেন? ধন্যবাদ। আমাদের আমি প্রথমেই একটু আলোচনা করতে চাই। 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত, 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত, আর 5, 6, 7 এটি একই মাত্রার এটা বিপদ সংকেত। মাঝারি ধরনের ঘূর্ণিঝড় বোঝানোর জন্য এটা বিপদ সংকেত, আর 8, 9, 10 মহাবিপদ সংকেত। অর্থাৎ এই সতর্ক সংকেত, হুঁশিয়ারি সংকেত, বিপদ সংকেত, মহাবিপদ সংকেত ভাগ করে নেওয়া হয়েছে। তীব্রতা, বাতাসের গতিবেগ কে মূল্যায়ন করে সতর্ক সংকেতগুলো নির্ধারণ করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। আপনারা আমাদের সাথে ফোন কলের মাধ্যমে যুক্ত হতে পারেন 01782973478 নম্বরে, এবং আমরা এর আগের প্রশ্নে যেটা উত্তর পেলাম যে আমাদের যে সংকেতগুলো রয়েছে দূরবর্তী সতর্ক সংকেত, প্রথম সংকেতগুলো আপনারা দেখতে পাচ্ছেন দূরবর্তী সতর্ক সংকেত, অর্থাৎ দূরবর্তী এবং তারপরে দূরবর্তী হুঁশিয়ারি এবং তারপরে স্থানীয় সতর্কতা সংকেত, এরপরে স্থানীয় হুঁশিয়ারি সংকেত, তারপরে বিপদ সংকেত এবং সর্বশেষ 3টি সংকেত হলো মহাবিপদের। এটির যেহেতু নামকরণে একটু ভিন্নতা রয়েছে, এটির ব্যাখ্যাও কিন্তু ভিন্নতা রয়েছে, সেটি আমরা শুনব। অর্থাৎ এই যে সংকেতগুলো রয়েছে এই সংকেতের মূলত ব্যাখ্যাগুলো কি? আমরা 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত যখন দেওয়া হলো তখন কি বুঝবো যে এই সংকেতের মানে হচ্ছে এটা। 2 নম্বর যখন দূরবর্তী হুঁশিয়ারি সংকেত তখন আসলে সেই সংকেতটি শুনে আমরা কি বুঝবো যে এই অবস্থান সমুদ্রে বন্যার বা ঘূর্ণিঝড়ের, সে ব্যাখ্যাটা আমরা। ধন্যবাদ ইমরান হোসেন। 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত হচ্ছে এই যে সমুদ্রের বা বঙ্গোপসাগরের কোনো জায়গায় ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, অর্থাৎ ঝড়ো হওয়া বইছে, বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ব্যাখ্যা শোনার আগে সেই ব্যাখ্যা আরো ব্যাখ্যাগুলো আমরা শুনছি। প্রথম ব্যাখ্যাটি আমরা শুনলাম এবং সেই সাথে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তারা আমাদেরকে ফোন দিচ্ছেন, আর ফোন কল এবং তাদের মতামত বা প্রশ্নগুলো আমরা নেব এবং ফাঁকে ফাঁকে সেই উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। জি শিওর। তো ধন্যবাদ। ঝড় সৃষ্টি হতে পারে, তো সেক্ষেত্রে আমাদের আমরা পারস্পরিক যোগাযোগ রক্ষা করব, রেডিও টেলিভিশন শুনবো এবং ঝড়ের তীব্রতা বাড়লো কিনা সেটাও সার্বক্ষণিক নজরদারিতে রাখবো। 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত যদি আমরা পাই, আমরা একটি ফোন নিয়ে দ্বিতীয় ব্যাখ্যাটায় আমরা যাচ্ছি। হ্যালো, আমার 90 কেটে গেল, আপনি আবার আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমরা আপনার ফোন কলটি নিতে চাই এবং আপনার কথাটি আমরা শুনতে চাই, আপনার প্রশ্ন বা জানতে চাই অথবা জিজ্ঞাসা কিংবা যদি মতামত থাকে আমরা সেটি শুনতে চাই। 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি। 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত,
এই দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দুটো, একটা তো দূরবর্তী সতর্ক সংকেত, একটা দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। অর্থাৎ 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত মানে সমুদ্রের কোনো জায়গায় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। জি, এর আগে সম্ভাবনা ছিল কিন্তু এখন 2 নম্বর ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। এবং এই বাতাসের গতিবেগ 62 থেকে 88 কিলোমিটার। এই তখন যে আমাদের যে ছোটখাটো নৌযান যেগুলো রয়েছে সেগুলো সাবধানে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করবে। এই হচ্ছে 2 নম্বর স্থানীয় দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। আমরা 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেতের সময় আমরা ওই আগের মতোই রেডিও টেলিভিশন শুনবো, পারস্পরিক যোগাযোগ রক্ষা করব, এবং এই সময় আমরা একদিনই বেশি ফিরে আসতে সময় লাগে এমন কোনো জায়গায় বেড়াতে যাব না। অর্থাৎ আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, যাতায়াত ব্যবস্থার সমস্যা হতে পারে, সেজন্য একদিনে বেশি ফিরে আসতে সময় লাগে এমন কোনো জায়গায় আমি যাব না। সময় টাইমটা হচ্ছে একদিন, যাতে আমি একদিনের মধ্যে ফিরে আসতে পারি। পরবর্তী। আচ্ছা, 3 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত। অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি গতি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ স্থানীয়, অর্থাৎ উপকূলের দিকে আমরা যারা উপকূলের মানুষ আছি আমাদের দিকে এটা ডিরেকশন এদিকে ধেয়ে আসছে। সেক্ষেত্রে এই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, তখন বাতাসের গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস। এই সময় 65 ফুট যে নৌযানগুলো আছে এইগুলো নিরাপদ আশ্রয় যেতে হবে, কারণ এই ছোটখাটো জাহাজ নৌকোগুলো ট্রলারগুলো সামান্য ঝড়ো হাওয়ায় পড়ে যেতে পারে, হতে পারে, এগুলো উপকূলে আশ্রয় নিরাপদ আশ্রয় চলে যাবে। 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত, এটি এমন মানে ওই ঘূর্ণিঝড়টি একটি মাঝারি ধরনের বাতাসে গতিবেগ থাকবে 51 থেকে 61 কিলোমিটার, এবং এই সময় এমন কোন চূড়ান্ত ব্যবস্থা নেয়ার প্রয়োজন নেই যে এই মুহূর্তে আমি আশ্রয় কেন্দ্রে যাব। তবে এই সময় আমাকে পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে হবে, এই যেমন শুকনো খাবার, চিরা, গুড়, মোমবাতি একটু মাটির মধ্যে গর্ত করে রেখে দিতে হবে। এবং ঝড় যদি বৃদ্ধি পায় তখন আমরা কিন্তু সভা মিটিং করতে পারবো। এই সময় স্বেচ্ছাসেবকরা সভা করবেন, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, তারা সভায় বসে পরবর্তী করণীয় বিষয়ে তার স্ব বিভাগ এবং তাদের প্রস্তুতি নিয়ে কর্তব্য নির্ধারণ করবেন। এই 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেতের সময় তারা প্রস্তুতি নিয়ে থাকবেন, প্রস্তুতিমূলক ব্যবস্থা এই 4 নম্বরের সংকেতের সময়। এবং আমি আরেকটু বলতে চাই যে 1 থেকে 3 নম্বর পর্যন্ত 1 নম্বর দূরবর্তী যদি সতর্ক সংকেত দেয় তখনই একটি পতাকা, লাল কালোর একটি পতাকা, এটি পতাকা উত্তোলন করবে। এটি থাকবে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত পর্যন্ত একটি পতাকা উত্তোলন করবে। আমি যদি একটি পতাকা দেখি তাহলে আমি বুঝতে পারবো যে সংকেত আমার 1 থেকে 3 এর মধ্যে আছে, এবং ওই পতাকা অনুযায়ী আমি কর্মপদ্ধতি নির্ধারণ করব। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। আমরা ঘূর্ণিঝড় সতর্ক সংকেতের ব্যাখ্যা শুনছি। আপনারা আমাদেরকে যারা ফোন কল আমরা 2টি পেয়েছিলাম, আমরা রিসিভ করেছিলাম, কেটে গেছে, আপনাদেরকে আবার ফোন দেওয়ার জন্য আমরা বলছি। এবং সেই সাথে যারা অনুষ্ঠানে যুক্ত হতে চান 01782973478 নম্বরে ফোন করে আপনারা আমাদের অনুষ্ঠানে সরাসরি এই বিষয়টি নিয়ে আপনি আলোচনা করতে পারেন, অথবা আপনার প্রশ্নটি আপনি করতে পারেন। আমরা 4 নম্বর হুঁশিয়ারি সংকেত সম্পর্কে শুনলাম। পরবর্তী 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত, এটি মূলত একটা গুরুত্বপূর্ণ সংকেত, এই যে এর পরে যদি বিপদ সংকেত আসে, 5, 6, 7 বিপদ সংকেত আসে, তখন কিন্তু আমরা সবার বা ব্যক্তিগত যোগাযোগ করতে পারবো না। এই সময় আমি ওই আগের যে পতাকা একটি আছে তার সাথে আরো একটি পতাকা আমি টানিয়ে দেব। এরপরে 5, 6, 7 এটি মাঝারি ধরনের ঘূর্ণিঝড়, অর্থাৎ বাতাসে গতিবেগ থাকবে 62 থেকে 88 কিলোমিটার। এটি নৌকা এবং ট্রলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় থাকবেন, তারা
সমুদ্রে মাছ ধরতে যাবে না। আমরা কয়েকদিন আগে যে রুয়ানুতে দেখেছি আমাদের বরগুনার একজন ট্রলার মালিক তার প্রায় 30-40 লক্ষ টাকার ইলিশ মাছ, জাল, নৌকা, ট্রলার সবকিছু হারিয়ে ফেলেছেন, সমুদ্রে নিমজ্জিত হয়েছে শুধুমাত্র এই সংকেত না শোনার কারণে। তো এই 5, 6, 7 এই একই মাত্রার ঘূর্ণিঝড়, অর্থাৎ 5, 6, 7 বলা হয়েছে যে 5 নম্বর থাকবে যদি আমাদের মংলা বা পায়রাকে যদি অনুসরণ করি, মংলাকে যদি বলা হয় 5 নম্বর বিপদ সংকেত, তখন এই মংলা বন্দরের পূর্ব দিক দিয়ে এটা অতিক্রম করবে। অর্থাৎ 5, 6, 7 এই তিনটি কিন্তু ডান, বাম এবং উপর দিয়ে, ডান বাম। আমার সেই বন্দরের ডান দিক থেকে যাবে, বাম দিক থেকে যাবে এবং উপর দিক থেকে যাবে। 5 যাবে ডান দিক দিয়ে, ডান মানে পূর্ব দিক দিয়ে, 6 যাবে বাম দিক থেকে পশ্চিম দিক দিয়ে, 7 যাবে উপর বন্দরের উপর দিয়ে। তারপর এখানে আমার একটা অবজারভেশন, একটা ঘূর্ণিঝড় যদি 100 থেকে 1000 কিলোমিটার ব্যাসের হয়, সচরাচর হয়ে থাকে, তাহলে আমি যদি মংলাকে যদি বলি, তাহলে মংলাকে বললেও আমরা বরগুনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি পায়রাকেও যদি হয় তাহলে মংলা আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে বর্তমানে সেই সংকেত ব্যবস্থা নিয়ে গবেষণা চলতেছে যে একটা 5, 6, 7কে নিয়ে একটা সংকেত ব্যবস্থা রাখা যায় কিনা। তো সেটা এখন পর্যন্ত অনুমোদন হয় নাই, অনুমোদন অপেক্ষায় রয়েছে। পরবর্তী 8, 9, 10 মহাবিপদ সংকেত। এই মহাবিপদ সংকেতের সময় আরেকটি বিষয় 5, 6, 7 আর কিছু করণীয় রয়েছে, সেটি হচ্ছে বৃদ্ধ, প্রতিবন্ধী, শিশু, গর্ভবতী মা, রোগী, দুর্বল, অসুস্থ যারা বিপদ সংকেত তীব্রতা বাড়লে আশ্রয়কেন্দ্রে যেতে পারবেন না, অসমর্থ পারবেন না, তখন কিন্তু মাঝারি এই মানে বিপদ সংকেতের সময় তাদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে। অর্থাৎ আমাদের সাইক্লোন শেল্টারে যাওয়া শুরু করবে মানে 5 নম্বর সতর্কতা সংকেতের সময়, এবং সেটি আমাদের বিশেষ করে নারী, শিশু, প্রতিবন্ধী, গর্ভবতী যারা রয়েছেন, বৃদ্ধ তাদের জন্য। হ্যাঁ, নারী, শিশু, গর্ভবতী, বৃদ্ধ তাদের জন্য। অর্থাৎ 5, 6 সিগন্যালের সময় কিন্তু তাদেরকে আমাদের শেল্টারে নিতে হবে। 8, 9, 10 মহাবিপদ সংকেত, এটি হচ্ছে 8, 9, 10 নিয়ে আমরা শুনবো। একটি কল হয়তো আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে, এবং আপনার প্রশ্নটি করুন। আমি বশির বলছিলাম বরগুনা থেকে। জি বশির, আপনাকে স্বাগত আমাদের আলোচনায়। আপনার প্রশ্নটি বা মতামত। আমার প্রশ্ন, বন্যার সময় তো মানুষ অনেক বাসা গেল, অনেক জায়গা আছে, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বশির। আপনি আমাদের সাথেই থাকুন, এটি নিয়ে আমরা কথা শুনবো। খুব সংক্ষেপে আমরা মহাবিপদের সংকেত ওই আগের মতোই 5 মংলা 7 উপর দিয়ে, পূর্ব দিকে 8 পশ্চিম দিকে, 8, 9, 10 8 পূর্ব দিক, 9 পশ্চিম দিক এবং 10 বন্দরের উপর দিক দিয়ে মহাবিপদ সংকেত। এই সময় আরো একটি পতাকা, ইতিপূর্বে যে দুটি পতাকা ছিল, 4 নম্বর, 4, 5, 6, 7 দুটি পতাকা, আর 8, 9, 10 মহাবিপদ সংকেতের সময় আরো একটি পতাকা, মোট 3টি পতাকা উত্তোলন থাকবে। আর 3টি পতাকার মাধ্যমে বোঝা যাবে যে আমাদের মহাবিপদ এই সময় সকলেই নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকবে, সকলেই যে নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকবে। কেউ আর যে প্রশ্নটি করলেন আশ্রয়কেন্দ্রে যাওয়ার ব্যাপারে, যে অঞ্চলটাতে বা এলাকায় সাইক্লোন শেল্টার নেই, তারা মূলত কি করবেন বা কোথায় যাবেন? ধন্যবাদ ভাই বশির ভাই, না ধন্যবাদ বশির ভাইকে। আশ্রয়কেন্দ্র বলতে যে সাইক্লোন শেল্টার, যে পিলারওয়ালা বিল্ডিং, যে আশ্রয়কেন্দ্র কাম প্রাইমারি স্কুল বা কলেজ, মাদ্রাসা, এটাই কি আশ্রয়কেন্দ্র? তাছাড়াও কিন্তু আশ্রয়কেন্দ্র আছে, অনেক পাকা বাড়ি, অনেক সমর্থবান ব্যক্তিদের বাড়িঘর আছে যারা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায়। এমনকি মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন পাকা বাড়ি, ঘরে আশ্রয় নেওয়া যায়। তো সেক্ষেত্রে আমাদের বিবেচনা আনতে হবে। আমি একটা উদাহরণ, যে 91 সাইক্লোনের সময় কিন্তু আমাদের বরগুনা সার্কিট হাউস কিন্তু একটা আশ্রয়কেন্দ্র ছিল, তখন তো এটা নির্মাণাধীন ছিল। এটি আমরা করতে পারি। আমরা সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাইব যে আমাদের এই যে সংকেত এবং ঘূর্ণিঝড়ের সতর্কতার সংকেত, তো মূলত এই সংকেত যে ব্যবহার করা এবং সংকেত মানুষ শোনা, সংকেত শুনে বোঝা, সেটির প্রতি মানুষ কিন্তু গুরুত্ব দেয়। যেমন সিডারে আমরা দেখেছি কিন্তু মানুষ সংকেতকে গুরুত্ব দেয়নি, আসবে না বলে, যে কারণে বিশাল একটি ক্ষতি হয়েছে। তারপরে মহাসেনে দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু খুব ভালো সাড়া দিয়েছে সংকেতে, যে কারণে প্রাণহানি
কম হয়েছে। তো সাধারণ মানুষের সংকেত সম্পর্কে জানা এবং এটি সম্পর্কে আমাদের, আপনি বললেন যে ইউডিএমসি, ডিডিএমসি যে কমিটিগুলো রয়েছে এবং সেই সাথে ইউনিয়ন পরিষদ কিন্তু এটির সাথে খুব ওতপ্রোতভাবে কাজ করে। তো সাধারণ মানুষকে এই বিষয়টি নিয়ে সচেতন করে, তাদেরকে এগুলো জানানো, ব্যাখ্যাগুলো এবং কোন সংকেতে তারা কি করবেন সেটি জানানো। এটি নিয়ে খুব ছোট্ট করে শুনবো। ধন্যবাদ। আমি যে কথা বলতে চাই, না জানার অনেক বিপদ, আগে জানবো পরে মানবো। যদি না জানি তাহলে মানতেই পারবো না, সেজন্য জানতে হবে এবং আমরা বিপদ মুক্ত, আমাদেরকে নিজেদেরকে বিপদ পরে মানতে হবে। জি, এবং সংকেত ব্যবস্থা অনুসরণ করতে হবে। এবং এটির ক্ষেত্রে এটিকে জানানো, সাধারণ মানুষকে জানানোর ক্ষেত্রে কিন্তু পদক্ষেপ প্রয়োজন। জানানোর ক্ষেত্রে আমাদের এই যে বশির ভাইরা আছে, আমাদের লোকবেতারের শ্রোতা মন্ডলী, আপনার ব্যবস্থা, লোকবেতারের ব্যবস্থা করতে পারেন। রেডিও টেলিভিশনের আমরা যে বার্তা নিয়মিত শুনতে পারি। আরেকটি বিষয়, একটা নাম্বার, মোবাইল নাম্বার লিখে নিতে পারেন, 10941। এই মোবাইল নাম্বারটি আপনার কোনো টোল লাগে না, এটি আপনি জানতে পারবেন। 10941 এই নাম্বারে ফোন করলে আবহাওয়া বার্তা আপনি নিয়মিত শুনতে পারবেন। মোবাইল নাম্বার থেকে সরাসরি 10941 এই নাম্বারটি ফোন করলে আপনাকে সরাসরি নদী বন্দর, সমুদ্রের জন্য, আবার বলবে যে আপনি 1 নাম্বার চাপলে সমুদ্র বন্দরের জন্য, 2 নাম্বার চাপলে নদী বন্দরের জন্য, এরকম আবহাওয়া বার্তা আপনাকে জানিয়ে দেবে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। আমরা আজকের আলোচনার শেষে এসে গেছি। আপনারা আজকের বিষয়টি সম্পর্কে এবং সংকেতের ব্যাখ্যা সম্পর্কে আমরা এই অল্প সময় কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। মূলত আপনারা এই বিষয়টি নিয়ে আরো বেশি আপনাদের জানার প্রয়োজন হবে এবং সেই সাথে এই বিষয়টি আপনারা যত জানবেন তত আপনারা মানতে পারবেন, যেটি আমাদের অতিথি বললেন, সিপিপির উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ। সেটি আসলে বলতে চাই যে জানা এবং মানা দুটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এবং সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু ফোন পেয়েছিলাম, নিতে পারিনি। আমাদেরকে নাসরিন তালতলি থেকে SMS করেছেন, রিমা SMS করেছেন, এমএসটি শিলা জেলখানা থেকে SMS করেছেন, আরিফ খান SMS করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই SMS করার জন্য। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP-র আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃপ্রচারিত হয় প্রতি সোমবার বিকাল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। ধন্যবাদ জানাই আমাদের আজকের অতিথি সিপিপি উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ ইমরান হোসেন, ধন্যবাদ লোকবেতার, ধন্যবাদ লোকবেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল সহ সম্মানিত অগণিত শ্রোতা মন্ডলী যারা এই লোকবেতারের প্রাণ। আপনাদের সকলকে আবারও শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, আজকের যে বিষয়গুলো আলোচনা করা হলো, যে দুর্যোগের সংকেত নিয়ে, দুর্যোগ সতর্কতার সংকেত, দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, স্থানীয় সতর্কতা সংকেত, স্থানীয় হুঁশিয়ারি সংকেত, বিপদ সংকেত এবং সর্বশেষ মহাবিপদ সংকেত। আমরা আশা করব এই সংকেতগুলো জানার মাধ্যমে, সংকেতের ব্যাখ্যাগুলো জানার মাধ্যমে এগুলো আপনারা মানবেন এবং মানার মধ্য দিয়ে আপনারা আমাদের এবং আপনাদের যে দুর্যোগের ক্ষয়ক্ষতি সেটিকে কমিয়ে আনবেন। সর্বশেষ একটি নাম্বার আবার বলতে চাই, যেটি আমাদের অতিথি মহোদয় বলে গেলেন, 10941 নম্বরে ফোন করে দুর্যোগ বার্তা পেতে পারেন। বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণে যাবার আগে জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি ইমরান হোসেন, অনলাইন সম্পাদনায় ফখরুল ইসলাম রনি এবং প্রযোজনা করেছেন মনির হোসেন কামাল। উপকূলের কথা